সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনির বেসিক কনসেপ্টটা বা মূল ভিত্তিটা আসলে কি, এবং এরপরে আমরা ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে দেখব যে কিভাবে কোনগুলো হচ্ছে ঘোষ আর কোনগুলো হচ্ছে অঘোষ ধ্বনির উদাহরণ, যেটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, ষষ্ঠ থেকে দশম এবং ইন্টারমিডিয়েট সহ চাকরির বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসলে আসে। ওকে, প্রথমে আমরা দেখি যে ঘোষ ধ্বনি। খুব সংক্ষিপ্ত আকারে যদি আমরা একটা বিষয় দেখি, ঘোষ ধ্বনি। তো এখানে আসলে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র একটা কথা আছে, আরেকটা আছে আমাদের হচ্ছে কম্পিত। এটা হচ্ছে হবে। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হবে তাকে বলবো আমরা ঘোষ ধ্বনি, আর অঘোষটা ঠিক হচ্ছে এর ব্যতিক্রম, অর্থাৎ শুধুমাত্র অঘোষ ধ্বনি হচ্ছে শুধুমাত্র এর ব্যতিক্রম। দেখো, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হবে না, স্বরতন্ত্র কম্পিত হবে না। তাহলে একটা বিষয় দেখো, আমরা শুধুমাত্র এখানে দুটা জিনিস পাচ্ছি। একটা, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হবে তাকে বলবো আমরা ঘোষ ধ্বনি, আর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হবে না তাকে বলবো আসলে অঘোষ ধ্বনি। এখন তাহলে স্বরতন্ত্র জিনিসটা আসলে কি, এটা আমরা একটু দেখি, যেহেতু আমাদের এটাই এই সংজ্ঞার মধ্যে এটাই ছিল আমাদের কিওয়ার্ড। ওকে, মনে করো, আচ্ছা ওকে, আমাদের আসলে এত কিছু দরকার নাই। মনে করো এটা একটা হচ্ছে কার্টুন বা মানুষের মাথা, যাই হোক, মানুষটা পুষ্টিহীনতায় ভুগতেছে দেখি এরকম অবস্থা। এরপর আমরা দেখি যে আমাদের যে গলা আছে, এই গলার মধ্যে কিন্তু এই জায়গায় আমাদের একটা অংশ আছে যেটার নাম বলা হয় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ভিতরে আরেকটা অংশ আছে যাকে বলা হয় আমাদের স্বরতন্ত্র। অর্থাৎ আমরা যে কথা বলি, আমাদের কথা কি পেট থেকে বের হয় না, ফুসফুস থেকে বাতাসের মাধ্যমে আমাদের ধ্বনি সৃষ্টি হয়। আর এই ধ্বনি সৃষ্টি হওয়ার পরেই কিন্তু আমরা হচ্ছে আমাদের কথোপকথন বা কথা বলতে পারি। তাহলে যে ধ্বনি ফুসফুস থেকে বাতাস সৃষ্টি হওয়ার পরে যেই ধ্বনি এই ষড়যন্ত্রকে কাঁপিয়ে দিয়ে, বা ষড়যন্ত্রের মধ্যে যে স্বরতন্ত্র আছে এই স্বরতন্ত্রকে কাঁপিয়ে দিয়ে উচ্চারিত হয়, সেগুলোকে আমরা বলবো ঘোষ ধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের এই স্বরতন্ত্র কাঁপিয়ে দিয়ে উচ্চারিত হবে না, সেটা হবে অঘোষ ধ্বনি। তাহলে আমরা হচ্ছে একটা ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে দেখব কোনগুলো ঘোষ ধ্বনি আর কোনগুলো অঘোষ ধ্বনি। ওকে, একটু দেখো এখানে। দ্রুত লেখার জন্য অনেক বর্ণের উপর মাত্রাহীন হয়ে গেছে। যাই হোক, এখানে দেখো, আমি হচ্ছে ক থেকে ম পর্যন্ত 25টা ধ্বনি লেখার চেষ্টা করেছি। এই 25টা ধ্বনির মধ্যে যদি আমি দেখি, এই যে আমাদের প্রথম দুইটা কলাম আছে, অর্থাৎ ক, চ, ট, ত, প এবং এর পরবর্তী কলাম, এই দুইটা কলাম হচ্ছে আমাদের হচ্ছে অঘোষ ধ্বনির উদাহরণ। এই দুইটা কলাম হচ্ছে আমাদের অঘোষ ধ্বনির উদাহরণ, এবং বাকি যে তিনটা কলাম থাকলো এই তিনটা কলাম হচ্ছে আমাদের ঘোষ ধ্বনির উদাহরণ। তাহলে আমরা ক থেকে ম পর্যন্ত 25টা ধ্বনি লিখব। লিখার পরে প্রথম এই প্রতিটাতেই কিন্তু প্রতিটা বর্গে 5টা করে ধ্বনি আছে। এই 5টা করে ধ্বনি নিয়ে 25টার মধ্যে প্রথম দুইটা যে কলাম আছে এগুলো হচ্ছে অঘোষ ধ্বনির উদাহরণ, আর পরবর্তী তিনটা কলামের গুলো হচ্ছে 15টা হচ্ছে ঘোষ ধ্বনির উদাহরণ। অর্থাৎ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্র কম্পিত হবে না, আর এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের কিন্তু স্বরতন্ত্র কম্পিত হবে। সুতরাং তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখান থেকে করতে পারি, বা গ বা ঝ বললো, বা ঠ বললো, বা ক বললো, বা ধ বললো, যে কোনো কিছু বলুক না কেন আমরা কিন্তু সহজেই ফাইন্ড আউট বা খুঁজে বের করতে পারবো যে আসলে কোনটা আমাদের ঘোষ ধ্বনি আর কোনটা হচ্ছে অঘোষ ধ্বনি। ধন্যবাদ।